তো এবারের আন্দোলনটা একটা অভূতপূর্ব ঘটনা। এটা একটা লুটপাটতন্ত্র চালাচ্ছিলেন শেখ হাসিনা এবং একটা ব্রুটাল ডিক্টেটরশিপ। তার বিরুদ্ধে পুরো জাতি একভূত ছিল। নিরস্ত্র মানুষকে যেভাবে হত্যা করা হয়েছে এটা তো চিন্তা করা যায় না। অনেকে ভাবেন যে খুব স্লো, আমি তো মনে করি যে তারা 200% গতিতে কাজ হচ্ছে। বাংলাদেশকে নিয়ে আবার নতুন করে পৃথিবী ভাবছে। ওয়ার্ল্ড ব্যাংক তাদের বলেছে যে তারা $3.5 বিলিয়ন দিবে, বাংলাদেশকে সাহায্য করবে। এটা পুরোটা জিনিস হচ্ছে আপনার প্রজেক্টটাই আপনি এমনভাবে ডিজাইন করতেছেন যাতে একটা বড় অংশ চুরি করা যায়। এই জায়গায় মানুষ তো বোকা না, মানুষকে ভয় ভীতির মধ্যে রাখছিলেন। আপনি গুম করে দেওয়া হচ্ছে যাতে মানুষ কথা না বলতে পারে। দর্শক সবাইকে শুভেচ্ছা। আমার সাথে আছেন আমাদের সবার প্রিয় এবং যিনি বাংলাদেশের এই যে নতুন যে রেগুলেশন, নতুন যে বিপ্লব, এই বিপ্লবের যে সরকার, এই সরকারের যিনি মুখপাত্র, সেই মুখপাত্র, তার সাথে আমি এখন কথা বলবো। তিনি একজন প্রথিতযশা সাংবাদিক এবং এই বিপ্লবকে অত্যন্ত কাছে থেকে দেখেছেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি ইন্টিম গভর্নমেন্টের প্রধান, তার সাথে তিনি প্রেস সেক্রেটারি দায়িত্ব পালন করছেন। আমি জানতে চাইব তার কাছে যে রেগুলেশনকে তিনি কীভাবে দেখেছেন এবং আমাদের তত্ত্বাবধায়ক ইন্টিম গভর্নমেন্টের প্রধান যিনি প্রফেসর ইউনূস, তাকে ঘিরে এই যে আন্তর্জাতিক কমিউনিটি কীভাবে আপনার সংঘবদ্ধ হয়েছিল এবং তাকে কীভাবে বুস্ট করেছে যে বাংলাদেশের পিছনে তারা কীভাবে থাকবে, এই বিষয়ে তার যে এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সটি জানার চেষ্টা করব। জনাব শফিক, আপনাকে অভিনন্দন। গণঅভ্যুত্থান যেটা ছিল সেটা বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা খুব কম ঘটেছে। আমরা 71-এর যে স্বাধীনতা যুদ্ধ, এটা আমাদের জন্য একটা গ্লোরিয়াস একটা অধ্যায়, ঠিক না? ঠিক তার পরবর্তীতে আপনি যে দেখেন যে আমরা 90-এ একটা গণ আন্দোলন হয়েছে, হওয়ার পরে জেনারেল এরশাদকে পদত্যাগে বাধ্য হয়েছেন। তো সেটাও যদি আপনি দেখেন না, কিন্তু এটা খুবই 1990-র বাংলাদেশটা তো ছোট, মানে ঢাকা খুবই ছোট একটা শহর, বা ঢাকার বাইরে তেমন একটা আন্দোলন কতটুকু বা হয়েছে, বাট সেই মাত্রায় কিন্তু হয়নি। এবং ঢাকায়ও যে আন্দোলনটা সীমাবদ্ধ ছিল ঢাকা ইউনিভার্সিটি এরিয়া, মতিঝিল এরিয়া, এই জায়গাগুলো। তো এবারের আন্দোলনটা একটা অভূতপূর্ব ঘটনা। আপনি স্টুডেন্টরা যেভাবে এটা করেছে প্রথম থেকে, সেই জুলাই মাসের প্রথম থেকে ধাপে 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 ওরা নিয়ে আসছে। প্রথমে ছিল এটা খুবই পাবলিক ইউনিভার্সিটি কেন্দ্রিক একটা আন্দোলন, আস্তে আস্তে এটা গণ আন্দোলনে পরিণত হয়েছে। প্রথমে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা আসছে, আপনি বিভিন্ন ডিপ্লোমা ইনস্টিটিউটের ছেলেরা আসছে, স্কুল কলেজের ছেলেমেয়েরা আসছে, 12, 13, 14, 15 বছরের ছেলেমেয়েরা আসছে। আপনি যদি এখনও আহতদেরকে দেখেন, অনেকেই কিন্তু 12-13 বছরের ছেলে। তারা গেছে, কেন গেছে? তারা জানে যে এটা একটা লুটপাটতন্ত্র চালাচ্ছিলেন শেখ হাসিনা এবং একটা ব্রুটাল ডিক্টেটরশিপ। তার বিরুদ্ধে পুরো জাতি একভূত ছিল এবং তাদের নিরস্ত্র মানুষকে যেভাবে হত্যা করা হয়েছে এটা তো চিন্তা করা যায় না। তো সেই জায়গায় আমি বলবো যে এই অভূতপূর্ব গণজোয়ারের ফলে যে বাংলাদেশ, নতুন করে যে বাংলাদেশ তৈরি হলো, সেটার ফলে সেইটার আশা আকাঙ্ক্ষার জন্য এই স্টুডেন্টরাই দেখেছেন কে এইটার আসলে নেতৃত্ব দিতে পারবেন। তারা দেখেছেন যে প্রফেসর ইউনূসের যে প্যাট্রিয়টিজম, দেশকে নিয়ে যে ভাবনা, এবং তাকে যেই পরিমাণ সাফার করতে হয়েছে একটা মানুষের পার্সোনাল ভেন্দেতার কারণে। তো সেই জন্য সবাই তাই স্যারকে তারা ফোন দিয়েছেন। স্যার তখন প্যারিসে ছিলেন, প্যারিস অলিম্পিক্সকে নিয়ে কাজ করছিলেন, সেটাকে কিভাবে আরও গ্রিন করা যায়, সেখানে উনি যে ওনার যে 3.0 কনসেপ্ট, সেটা কিভাবে আনা যায়, বা সোশ্যাল বিজনেস কনসেপ্ট কীভাবে ইন্ট্রোডিউস করে, সেটা নিয়ে কাজ করছিলেন। তখন স্টুডেন্টরা তাকে ফোন দিয়ে বলে যে স্যার আসেন, আমাদের নেতৃত্ব নেন। এবং স্যার এই বয়সে এসে এত কষ্ট, এটা তো একটা লিডারশিপ ইজ এ কষ্টসাধ্য কাজ, ঠিক না? সেখানে কষ্টসাধ্য কাজ উনি আসছেন, নিচেন। এবং আমি ওনার সাথে প্রায় 1.5 মাসের মতো আছি। আমি বলবো যে ওনার যে কাজ, কি পরিমাণ কাজ উনি করতে পারেন, এটা একটা অ্যামেজিং একটা, আমরা নিজেরা হাঁপিয়ে যাই অনেস্টলি স্পিকিং। সেখানে আপনি এই যে নিউ ইয়র্কে এসছেন, ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে উনি জানেন যে অনেক লিডার আসবেন। বাংলাদেশ যে নতুন অভূতপূর্ব একটা ঘটনা ঘটেছে, একটা গণ আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, সেই কথা উনি বলতে এসছেন। এবং যেই পরিমাণ উনি সাপোর্ট পেয়েছেন, ওভারওয়েলমিং, চিন্তা করা যায় না। আপনি প্রত্যেকে, হি ওয়াজ এ রক স্টার, যেখানে যাচ্ছে সব ইউ আর দ্য রক স্টার, এভরিওয়ান ইন দ্য সিটি ইন নিউ ইয়র্ক ওয়ান্টস টু মিট ইউ। হ্যাঁ, সবাই, যে ফোর্বসে ছিলাম
উনি ফরমেটসে র্যান্ডেল লেন এই কথাটা বলেছেন। সিমিলারলি ইউএস বাংলাদেশ যে বিজনেস কাউন্সিল, ওইখানে এই কথাটা এসছে। ইউএনের সবাই উনি আসেন। একটা ঘটনা বলি, উনি নামছেন ইউএনের ইয়ে দিয়ে একটা জায়গায় যাবেন, নিউ ইয়র্ক টাইমসে যাবেন। তো এখানে নামার সময় ওখানে জাস্ট ওয়েট করছেন যে তার গাড়ির জন্য। ঠিক এর মধ্যে আরও দুইজন ওয়ার্ল্ড লিডার ভিতরে ঢুকবেন। তারা ওইখানে এসে কিন্তু থামলেন, থেমে স্যারের সাথে এসে হাক করছেন, তো স্যারের সাথে কথা বলতে আসে। সিরিল রামাফোজা, সাউথ আফ্রিকার লিডার, তারপরে হচ্ছে লেবাননের প্রাইম মিনিস্টার, যেইখানে যাচ্ছেন উনি হিজ মানে গেটিং লাইক এ রক স্টার এর মতো উনি এক ধরনের রিসেপশন পাচ্ছেন। এটা চিন্তা করা যায় না। বাংলাদেশকে নতুন করে বাইরে চেনানো যে বাংলাদেশ এখন আর নোমোর, এখন আর লুটপাটতন্ত্র নয়, বাংলাদেশ একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে যাচ্ছে। বাংলাদেশের তার ইনস্টিটিউশন বিল্ডিং করা হচ্ছে, বাংলাদেশের ইকোনমিকে আবার সতেজ করার যত আয়োজন সবগুলো নেওয়া হচ্ছে। এবং এই কাজ, এই যে মহৎ যে কাজগুলো, সেগুলো উনি খুব মেটিকুলাসলি করছেন। উনি রাইট জায়গায় রাইট লোকটাকে দিচ্ছেন, যাতে অনেক ক্ষেত্রে হয় কি, একটা রাইট লোক যদি আপনি বাঁচতে পারেন যে এই প্রতিষ্ঠানে আমি এই রাইট লোক, অর্ধেক কাজ কিন্তু সেখানে হয়ে যায়, ঠিক না? এবং আপনি দেখেন অনেকে ভাবেন যে খুব স্লো। আমি তো মনে করি যে তাদের যে গতি, বাংলাদেশের যে একটা যেই ধরনের ব্যুরোক্রেসি আছে, সেই ব্যুরোক্রেসিকে সামনে রেখে যেই গতিতে কাজ হচ্ছে, তারা 200% গতিতে কাজ হচ্ছে। এবং ওরা, আমি বলবো যে বাংলাদেশ আবার গ্লোবাল স্টেজে ফিরে এসছে। বাংলাদেশকে নিয়ে আবার নতুন করে পৃথিবী ভাবছে। ওয়ার্ল্ড ব্যাংক তাদের বলেছে যে তারা $3.5 বিলিয়ন দিবে, বাংলাদেশকে সাহায্য করবে বাংলাদেশের রিফর্মে। IMF বলছে যে তারাও দিবে, তারা অলরেডি একটা টিম পাঠিয়েছে। এই টিমের রিপোর্টের উপরে ভিত্তি করে তারা বলবে যে কী পরিমাণ অ্যাসিস্ট্যান্ট বাংলাদেশকে সাপোর্ট তারা দিতে পারে। গ্লোবালের যারা রিচ কান্ট্রিগুলো তার সাথে কথা বলছেন লিডাররা। জো বাইডেনের মতো লিডার আপনি জানেন, তার সাথে অনেক দেশের অনেক টপ লিডারও দেখা পায় না। সেখানে উনি তার জাস্ট স্পিচটা শেষ করেছেন ইউএনজিএতে, তারপরে এসে স্যারের সাথে দেখা করেছেন। এটা একটা অভূতপূর্ব একটা ঘটনা, একটা ঘটনা। প্রশ্ন করতে চাই যে আপনি যেটা বললেন যে একটা অভূতপূর্ব ঘটনা, একটা অভূতপূর্ব রেভলিউশন। আমরা জানি যে 1971-এ বাঙালিরা পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ করেছিল, এবং সেটা ছিল একটা জনযুদ্ধ, একেবারে একটা রেভলিউশন। এরপরে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে। একটি সরকার ক্ষমতায় ছিল বাংলাদেশে, সেটা ভোটের মধ্যে কারচুপি হয়েছে, বাট বাংলাদেশেরই মানুষ, বাংলাদেশেরই সন্তান ক্ষমতায় ছিল। তার বিরুদ্ধে এই ধরনের একটি অভূতপূর্ব, যে সারা দেশ তার বিরুদ্ধে চলে গিয়েছিল এবং শেষ পর্যন্ত তিনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হলেন। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে তার কোনো লেজিটিমেসি ছিল না। আপনি পরপর 3টা ইলেকশন আপনি করেছেন, ভোটারবিহীন ইলেকশন। আপনি রিগিং করেছেন, আপনার তো লেজিটিমেসি নাই। প্লাস হচ্ছে পুরো আপনি 15টা বছর হচ্ছে লুটপাটতন্ত্র, লুটের একটা সরকার ছিল। আপনি লুটপাট করে বিলিয়নস অফ ডলার বাইরে চলে গেছে। আপনি উনি নিজে বলেছেন যে তার পিয়ন 400 কোটি টাকা বানিয়েছে, এটা তো আমরা বলছি না, উনি নিজে বলেছেন। এছাড়া আপনি দেখেন বিজনেসম্যান যারা তার পাশে ছিল, কি ধরনের একটা তারা ইকোনমিক পলিসি ঠিক করতো, তারা ইন্টারেস্ট রেট ঠিক করে দিত যে ব্যাংকের এই ইন্টারেস্ট, আপনার মানে ইন্টারেস্ট রেটের উপর যে পুরো দেশের ইকোনমিক স্বাস্থ্যতা জড়িত, তার কোনো ঠিক নাই। উনি চাচ্ছেন সেটা। তারপরে আপনি ঋণ নিচ্ছেন একটা হুইমের উপরে, সেই ঋণ চাচ্ছে আপনার ঋণ দিতে হবে, তার প্রজেক্টটা ভায়াবল কিনা, এখানে ঋণ দিলে আমার ঋণটা নষ্ট হবে কিনা, তার কোনো ইয়ে নাই। এছাড়া আপনার পুরো প্রজেক্টগুলো, ওয়ার্ল্ডের প্রজেক্ট কস্ট আমাদের সবচেয়ে হায়েস্ট। কেন একটা হায়েস্ট হবে? এটা পুরোটা জিনিস হচ্ছে আপনি প্রজেক্টটাই আপনি এমনভাবে ডিজাইন করতেছেন যাতে একটা বড় অংশ চুরি করা যায়। হ্যাঁ, তো এই জায়গায় মানুষ তো বোকা না, মানুষ দেখতেছে। মানুষকে আপনি ফাসাদ তৈরি করে রাখছিলেন। কেন একটা ফাসাদ করে রাখছিলেন? মানুষকে এবং মানুষকে ভয় ভীতির মধ্যে রাখছিলেন। আপনি গুম করে দেওয়া হচ্ছে যাতে মানুষ কথা না বলতে পারে। নিউজ পেপার, টিভি স্টেশন করে নিয়মিত সেন্সর করা হচ্ছে যাতে প্রকৃত চিত্র মানুষের কাছে রাখে। কিন্তু 15 বছর তো অনেক সময়, প্রত্যেকটা মানুষ আসলে জানতো কি হচ্ছে। হ্যাঁ, আপনি দেখেন না, তার কোনো শেষের দিকে তার হয়তো কেউ নামে নাই,
এই যে আন্দোলন, উনি বারবার বলছেন যে হ্যাঁ ছাত্রলীগের ছেলেরা দেখবে, কয়টা ছেলে নামছে? আপনাকে আরেকটা জিনিস জানতে চাই, তার কোনো লিজিটিমেসি ছিল না, সেই জন্য মানুষ নেমেছে। আর স্টুডেন্টরা দেখিয়েছে যে কিভাবে সাহস করে এই একটা স্বৈরাচারকে কিভাবে ফাইট করতে হয়। এটা একটা, আমি বলবো যে পুরো পৃথিবীর ইতিহাসে একটা অভূতপূর্ব ঘটনা। শেষ প্রশ্ন করতে চাই আপনাকে যে এই সরকার বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায়? এই সরকার বাংলাদেশের ইকোনমিকে সতেজ করতে চায়, যাতে বাংলাদেশে বিদেশি ইনভেস্টররা ইনভেস্ট হয়। আপনি জানেন ওয়ার্ল্ডের সবচেয়ে লোয়েস্ট ইনভেস্টমেন্ট হয় যে সমস্ত দেশ, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। আমরা চাই এই পরিস্থিতির চেঞ্জ হোক, বাংলাদেশে প্রচুর ইনভেস্টমেন্ট হোক, নতুন নতুন টেকনোলজিক্যাল কোম্পানি আসুক, ইনভেস্ট করুক, বাংলাদেশের ইউথরা ভালো ভালো চাকরি পাক, তারা নিজেরা এন্টারপ্রেনর হিসেবে এমার্জ করুক, এবং বাংলাদেশের যে ইনস্টিটিউশন যেগুলো ভঙ্গুর হয়ে গেছিলো, যেগুলো নষ্ট ডিস্ট্রয়েড হয়ে গেছে, সেই ইনস্টিটিউশনগুলো যেন আবার স্বমহিমায় গড়ে উঠতে পারে। এবং যাতে করে যেটা হয় কি, আপনার ইলেকটেড গভর্নমেন্টও তো অনেক সময় যেটা হয় যে আপনি যদি ইনস্টিটিউশন যদি ভঙ্গুর থাকে, ইলেকটেড গভর্নমেন্টও অনেক সময় দেখা যায় যে স্বৈরাচারের মতো আচরণ করে। তো সেই জিনিসটা তাহলে এই ইনস্টিটিউশন যদি আমি বিল্ড আপ করতে পারি, এই গভর্নমেন্ট যদি বিল্ড আপ, তাহলে যেটা হবে যে বাংলাদেশে হ্যাঁ ইলেকশনের পরেই হবে, ডেমোক্রেটিক ট্রানজিশন হবে, বাট জনগণকে আর ধোঁকা দিতে পারবে না স্বৈরাচার বা যে কোনো ইলেকটেড গভর্নমেন্ট, সেই যেই হোক না কেন। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ।